দিল্লি থেকে ফিরে তৃণমূলে যোগদান প্রসঙ্গে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন অর্জুন সিং। পীযূষ গোয়েলের সঙ্গে বৈঠক থেকে ফিরেই ফের জল্পনা বাড়ালেন অর্জুন। তৃণমূলে যোগদান করা বা না করার বিষয়টি সময়ই বলবে, এমনই মন্তব্য ব্যারাকপুরে বিজেপি সাংসদ অর্জুন সিং এর। কাজ হলে সব ঠিক, না হলে ঠিক নয়। কাজ নিয়ে বস্ত্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে ফিরে মন্তব্য অর্জুন সিং এর। ঠিক কি বলেছেন ব্যারাকপুরে বিজেপি সাংসদ অর্জুন সিং, শুনুন। বিরোধীদের একটা প্রশ্ন, অর্জুন সিং তৃণমূলে যোগদান করার জন্য এটা করছে। যে কে কি প্রশ্ন করছে তার তো জবাব আমার দেওয়ার উচিত নয়। এবার যদি কেউ জয়েন করে কেউ জয়েন না করে সেটা সময় দেখে বলে। বিড়াল কি পথ রুখে দাঁড়ালো তাহলে? হ্যাঁ, বিড়াল কি পথ রুখে দাঁড়ালো? না, বিড়াল পথ রুখে দাঁড়াবে কি করে? কাজ হলেই সব ঠিক, না হলে ঠিক না। যারা কাজ করতে চায় তারা বিজেপিতে থাকতে পারবেন না। মুরলীধর সেন লেন থেকে লাগাতার বিরক্ত করা হয়। মন্তব্য বিজেপি ত্যাগী তৃণমূল বিধায়ক বাবুল সুপ্রিয়ের। যারা কাজ করতে পারে, যাদের একটা জনভিত্তি আছে, যারা মানুষের কাছে গিয়ে বাস থেকে নামলে যাদের দেখলে 100 মানুষের ভিড় হবে, সেরকম কোনো মানুষ বিজেপিতে, পশ্চিমবঙ্গ বিজেপিতে কাজ করতে পারবে না। কারণ এরা ক্লাস বেশিরভাগ এরা আমরা দেখেছি এখন যিনি সভাপতি হয়েছেন ঠিক আছে, ভালো ছেলে, কিন্তু তার মধ্যেই আপনি দেখুন দিলীপবাবু দিল্লিতে গিয়ে কাজে ওইখানে কাজ করার কোনো পরিবেশ নেই। যদি কাজ করার ইচ্ছে থাকে তাহলে ডেফিনেটলি মুরলীধর লেন তো পশ্চিমবঙ্গের মধ্যে এমন একটা জায়গা যেখানে কুয়োর ব্যাঙরা আপনাকে টেনে হয়তো নামাতে পারবে না, আপনার যদি দম থাকে আপনাকে নামাতে পারবে না, কিন্তু কন্টিনিউয়াসলি আপনাকে ডিস্টার্ব করে যাবে। মানুষের থেকে যাতে আপনি বিচ্ছিন্ন হয়ে যান, সংগঠনের মধ্যে যাতে আপনি আনপপুলার হয়ে যান, সেরকম করতে পারুক আর না পারুক সেই চেষ্টা সম্পূর্ণভাবে চালিয়ে যাবে। আর এই বিতর্ক নিয়ে কি বললেন রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য, শুনুন। অর্জুন সিং বিজেপিতে ছিলেন, বিজেপিতে আছেন এবং ভবিষ্যতে বিজেপিতেই থাকবেন। যারা এই বিতর্ক তৈরি করছেন তারা আর যাই হোক খুব একটা শেষের হাসিটা হাসতে পারবেন না। আসছি পরে খবরে। এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় আজ কলকাতা হাইকোর্টে জমা পড়ল অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত বাগ কমিটির রিপোর্ট। আদালত সূত্রে খবর, সেই রিপোর্টে ছত্রে নিয়োগ প্রক্রিয়ায় ত্রুটি এবং দুর্নীতির কথা তুলে ধরা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও 381 জনকে সুপারিশপত্র দেওয়া হয়েছিল। 381 জনের মধ্যে 222 জনের নাম কোনো প্যানেল বা ওয়েটিং লিস্টে ছিল না। এরা পার্সোনালিটি টেস্টে অংশগ্রহণ করেননি, কারণ এরা কেউ লিখিত পরীক্ষায় পাশ করেননি। এসএসসির অফিস থেকেই স্ক্যান করা, সই করে এই সুপারিশপত্র দেওয়া হয়েছিল। রিপোর্টে দাবি করা হয়েছে, শান্তিপ্রসাদ সিনহা ভুয়ো সুপারিশপত্র কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে দিতেন। তারপর কল্যাণময় গঙ্গোপাধ্যায় সেই সুপারিশপত্রের ভিত্তিতে টেকনিক্যাল অফিসার রাজেশ লায়েককে দিয়ে নিয়োগপত্র তৈরি করতেন। আর সেই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের অনুমোদনের ভিত্তিতে যে উপদেষ্টা কমিটি তৈরি হয়েছিল তা বেআইনি বলে দাবি করা হয়েছে এই রিপোর্টে। এই নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার উপর স্থগিতাদেশ দিয়েছিল বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। সেই বেঞ্চেই আজ মামলার শুনানি হলো। আগামী 18ই মে এই মামলার রায়দান রয়েছে। আর এই রিপোর্ট নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন, দেখুন। পার্থ চ্যাটার্জি হচ্ছে এর মূলাধার। এই এসপি সিনহা কমিটি পার্থ চ্যাটার্জি তৈরি করেছে। লক্ষ লক্ষ শিক্ষিত বেকার যুবক যুবতীর চোখের জল বৃথা যেতে পারে না। পার্থ চ্যাটার্জিকে গ্রেপ্তার করা উচিত, তাহলেই পার্থ চ্যাটার্জি পিসি ভাইপোর নাম বলবে। আর ভাইপোর এজেন্টরা গোটা পশ্চিমবঙ্গ থেকে মেধা তালিকা ভেঙে পরীক্ষা না দিয়ে এমএসসি পাস, এমএ পাস, বিএড পাসদের বঞ্চিত করে টাকার বিনিময়ে চাকরি দিয়েছে। ভুল হলে তদন্ত হবে, মন্তব্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। যদি কোথাও কোনো ভুল থাকে সেটা তদন্ত কমিটি যখন কোর্টে রিপোর্ট দিচ্ছেন সেখানে নিশ্চিতভাবে আলোচিত হবে। আমার মনে হয় এটা প্রশাসনিক বিষয়, এটা রাজ্য সরকারের তরফ থেকে যারা বলার তারা ঠিকঠাকভাবে বলতে পারবেন। শিক্ষা ব্যবস্থা ধ্বংস হচ্ছে, প্রতিক্রিয়া সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। একা কল্যাণময় বন্দ্যোপাধ্যায়, একা ওই বিশেষজ্ঞ কমিটির যারা ছিলেন তারা, নাকি ভাগ সমানতালে বিকাশ ভবন, কালীঘাট এবং নবান্নতেও গেছে? বিকাশ ভবনের এখনকার যিনি তিনি, না আগেকার যিনি তিনি?
ইনি বলছেন উনি, উনি বলছেন ইনি, কিন্তু দুজনের সময়তেই কমন মুখ্যমন্ত্রী। ফলে একটা চূড়ান্ত দুর্নীতির একটা অবস্থা, যে 72 কেন 82 বছর বয়স হলেও স্পেশাল আইন এই সরকার করতে পারে যদি টাকা দেবার পরিমাণ ঠিক থাকে। সেই টাকাটা কি নবান্নে বেশি যাচ্ছে না বিকাশ ভবনে বেশি যাচ্ছে? সাধারণ বিবেচনা বোধ থাকলে শিক্ষামন্ত্রী এবং তার বাহিনী মাস্ট রিজাইন। ভোট পরবর্তী সন্ত্রাসে তদন্তে নরেন্দ্রপুরে হাইকোর্ট নিয়োজিত কমিটি। নরেন্দ্রপুরের একাধিক জায়গায় জাতীয় এবং রাজ্য মানবাধিকার কমিশনের সদস্যরা। এই কমিটিতে রয়েছেন স্টেট লিগাল সার্ভিসেস অথরিটির সদস্যরাও। আর ভোট পরবর্তী সন্ত্রাসে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলেছেন তারা। কতজন এখনো ঘর ছাড়া, তাদের ফেরাতে কি পদক্ষেপ, বিস্তারিত তথ্য নিয়ে হাইকোর্টে রিপোর্ট দেবে এই কমিটি। ভোট পরবর্তী ঘটনায় যারা ঘর ছাড়া রয়েছেন, কি কারণে ঘর ছাড়া, সেই বিষয়ে ইতিমধ্যে হাইকোর্টের দ্বারা গঠিত যে কমিটি, সেই কমিটির সদস্যরা তারা এসে পৌঁছেছেন নরেন্দ্রপুর এলাকায়। এবং সেই কমিটিতে রয়েছেন জাতীয় এনএইচআরসির সদস্যরা, এসএইচআরসির সদস্যরা, অন্যদিকে স্টেট লিগাল সার্ভিস অথরিটির সদস্যরা। এবং মূলত যারা যারা ঘর ছাড়া রয়েছেন, যাদের ঘর ভাঙা হয়েছে, যাদের সম্পত্তি নষ্টের অভিযোগ উঠেছে, সেই সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিত তথ্য তাদের থেকে সংগ্রহ করা হচ্ছে এবং লিপিবদ্ধ করা হচ্ছে। এবং কীভাবে তাদের ঘরে ফেরানো যায়, সেই ব্যবস্থা কিভাবে করা যায়, সেই সমস্ত বিষয়টাও খতিয়ে দেখে পরবর্তীকালে কিন্তু হাইকোর্টের কাছে তারা আবার রিপোর্ট পেশ করবেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নরেন্দ্রপুর এলাকায় একটি পরিবারের সঙ্গে কথা বলছেন কমিটির সদস্যরা। এবং একাধিক যে বাড়িগুলো রয়েছেন, যে বাড়িতে অনেকেই জানাচ্ছেন, তারা অভিযোগ জানাচ্ছেন যে তারা ঘর ছাড়া অবস্থায় রয়েছেন, সেই সমস্ত বিষয়ে কিন্তু তথ্য সংগ্রহ করছেন কমিটির সদস্যরা। ক্যামেরায় উজ্জ্বল ঘোষের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। এই ভোট পরবর্তী সন্ত্রাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা কি বলছেন দেখুন। গায়ের জোরে প্রিয়াঙ্কাদির হাত ধরে, প্রিয়াঙ্কা তিরুপাল যে দিদি আছে, দিদি আমাকে সাহস দিয়েছে, দিদি আমাকে ঢুকিয়েছে, দিদির হাত ধরে আমি বাড়ি এসেছি। বাড়িতে আসার পরে অত্যাচার ছিল। তারপরে আমাদের ডিএসপি যে আছে বারাইপুরের, তাকে কদিন আমি বলেছিলাম, আমাদের 2 তারিখের পরে বাড়ি ছাড়া ছিলাম। তারপরে আমাকে পুলিশের সাহায্যে এই 19 তারিখে ঢুকিয়ে দিয়েছিল। 19 তারিখের পরে আবার এত মারধর করলো, আমার মাকে, আমার ভাইজিকে, সবাইকে মারধর করে একদম বাগানে টেনে নিয়ে চলে যাচ্ছিল। এখানে টিএমসি পার্টির লোক। বিজেপি নেত্রী এবং আইনজীবী প্রিয়াঙ্কা টেব্রেওয়াল কি বলেন শুনুন। 40-এর মতন লিস্টের নাম আমার কাছে আছে। আর অনেকেই এরকমও আছে যে ভয়তে ঢুকছেই না। যেরকম বরেইপুর থেকে, মানে আমি আজকে লোকজনকে বললাম যে চলে এসো, টিম এসেছে। তার মধ্যে কয়েকজন ছেলে বলছে যে আগে তো আমরা ঢুকেছিলাম, যা আমাদের জানের হুমকি দিয়েছে, আর আমরা হুমকিতে আসতে পারছি না। দেখুন, আগে তো আমি এখানে এসে তাদেরকে বাড়ি ফিরিয়ে গিয়েছিলাম অনেক জায়গায়, কিন্তু প্রশ্ন সেটা নেই। প্রশ্ন আছে যে প্রশাসন কেন নিজের কাজ করবে না, কেন একটা মানুষকে এই ভয়তে জীবিত থাকতে হবে যে কালকে আমাকে মেরে দিতে পারে বা আজ রাতে আমার বাড়িতে এসে ভাঙচুর করে দিবে। তো ল অ্যান্ড অর্ডার কি, প্রশাসন কি করছে? আর যদি প্রশাসন কিছুই করছে না, তাহলে আমরা ট্যাক্স কিসের জন্য দিচ্ছি? তাহলে সরকারের কি দরকার? ভোট পরবর্তী সন্ত্রাসে তদন্তে আজ নরেন্দ্রপুরে যান হাইকোর্ট নিয়োজিত কমিটির সদস্যরা। নরেন্দ্রপুরের একাধিক জায়গায় জাতীয় এবং রাজ্য মানবাধিকার কমিশনের সদস্যরা পৌঁছন। কমিটিতে ছিলেন স্টেট লিগাল সার্ভিসেস অথরিটির সদস্যরা। ভোট পরবর্তী সন্ত্রাসে ক্ষতিগ্রস্তদের সঙ্গে তাঁরা কথাও বলেছেন। কতজন এখনো ঘর ছাড়া, তাদের ফেরাতে কি পদক্ষেপ, বিস্তারিত তথ্য নিয়ে হাইকোর্টে রিপোর্ট দেবে এই কমিটি। এই নিয়ে তৃণমূল এবং সিপিএম কি প্রতিক্রিয়া শোনাবো। এটা আমরা প্রথম দিন থেকে বলছি যে মানবাধিকার কমিশন এবং বিজেপির মধ্যে কোনো পার্থক্য নেই। মানবাধিকার কমিশনের কাছে বিজেপি যে ধরনের যখন তালিকা তুলে দিচ্ছে, সেই তালিকা অনুযায়ী তারা তাদেরকে গ্রেপ্তার করছে। আসলে বাংলার মানুষ রাজনৈতিকভাবে বিজেপিকে গত বছর ঘরছাড়া করে দিয়েছে, সেই শোক ওরা ভুলতে পারছেন না। তার জন্য ওরা একটা প্রতিহিংসার রাজনীতি করে যেখানে সেখানে আমাদের দলের লোকদেরকে হেনস্থা করছে এবং এই মানবাধিকার কমিশনের মতো সাংবিধানিক সংস্থাকে পর্যন্ত তারা নিজেদের কৃতদাস বানাবার চেষ্টা করছে। এটাই তার প্রমাণ যে বিজেপি নেতার বাড়িতে গোপনে তারা মিটিং করছেন। বিজেপির নেতারা কি সঙ্গে যাচ্ছেন? বিজেপি নেতারা সঙ্গে যাবেন কেন? বিজেপি নেতাদের তো কাজ নয়। কারণ উত্তরপ্রদেশে হিউম্যান রাইটস ভায়োলেশন যেরকম হয়, বাংলাতে একই রকম হয়। ওখানে বিজেপির শাসন, এখানে তৃণমূলের শাসন। ফলে তৃণমূলের বাহিনী নিয়ে বিজেপির দোষ খুঁজে বেড়ানো আর বিজেপির বাহিনী নিয়ে তৃণমূলের দোষ খুঁজে বেড়ানো, এ দুটোই সমান অপরাধ। মানুষের বাস্তব বিবেচনায়
হিউম্যান রাইটস রক্ষার দায়িত্ব ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সেইভাবে কাজ করুক, এটাই আমরা চাই। যে খবরে নজর রাখবো, মালদা বিস্ফোরণ কাণ্ডে রাজ্যের এডিজি এবং মুখ্য সচিবকে তলব। দিল্লিতে তলব করলো জাতীয় শিশু সুরক্ষা অধিকার কমিশন। মালদার কালিয়াচকের গোলাপগঞ্জে বোমা ফেটে 5 জন শিশু আহত হয়েছিল। দীপক ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দীপক, মালদা বিস্ফোরণ কাণ্ডে রাজ্যের এডিজি এবং মুখ্য সচিবকে তলব করা হয়েছে, কবে তাদের ডেকে পাঠানো হয়েছে? দেখো, গত 24/4 মানে এপ্রিল মাসের 24 তারিখে সেখানে চাঁচলের এই গ্রামে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এবং সেখানে 5 জন শিশু জখম হয়। এরপরেই বিজেপি এমএলএ শিরূপা মিত্র চৌধুরী তিনি শিশু সুরক্ষা কমিশনের শিশু অধিকার সুরক্ষা কমিশনের কাছে তিনি লিখিতভাবে এই বিষয়টি জানান এবং সেখানে একটি স্মারকলিপিও জমা দেন এবং কমিশনের চিঠিতে সেটা উল্লেখ করা হয়েছে এবং বলা হয়েছে তার পরিপ্রেক্ষিতে তারা বিষয়টি তদন্ত করেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে কে জয়রামন আইপিএস এডিজি এবং আইজিপি হেডকোয়ার্টার 2 তাকে এবং রাজ্যের মুখ্য সচিব এই দুজনকে দিল্লিতে ডেকে পাঠানো হয়েছে। তাদের বলা হয়েছে এই ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে তাদের কাছ থেকে তারা জানতে চাইছে, তাদের রিপোর্ট তারা চাইছে এবং সেই সময় কমিশনের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং ঘটনার জন্য তারা জানিয়ে তাদের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে চিঠি দিয়ে যে যারা এই 2 জন ব্যক্তিকে দিল্লিতে ডেকে পাঠিয়ে গোটা ঘটনার বিবরণ এবং রিপোর্ট তারা চাইছেন এই ব্যাপারে। ধন্যবাদ দীপক। আসি পরে খবরে, কাটরা থেকে জম্মু যাওয়ার পথে যাত্রীবাহী বাসে আগুন। কাটরা থেকে 1.5 কিলোমিটার দূরে খারমালের কাছে যাত্রীবাহী বাসে আগুন। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে 4 জনের, আহত হয়েছেন 20 জন। আহতদের ভর্তি করা হয়েছে কাটরার হাসপাতালে। কাটরা থেকে জম্মু যাওয়ার পথে যাত্রীবাহী বাসে আগুন। কাটরা থেকে 1.5 কিলোমিটার দূরে খারমালের কাছে যাত্রীবাহী বাসে আগুন লাগে। অগ্নিদগ্ধ হয়ে 4 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 20 জন। কাটরার হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের।